বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ডেইলি ভিউজের আজকের যে অনুষ্ঠান, শুরুতেই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি অনলাইন, এই যে আমাদের যে নিউজ পোর্টাল www.dailynewsstar.com। আজ আমাদের অনুষ্ঠান ডেইলি ভিউজ হজ উমরা তাবলিগ 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের 265 দিন এবং আমার কৃত মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীনের পর আজকের অবস্থান। আমি এই যে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযুদ্ধের সনদ 2001 সালে গণতন্ত্র গবেষণা করতে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, টুইন টাওয়ারের 110 তলার উপরের ছাদের উপরের ছবি। তৎকালীন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম আমি একজন সাংবাদিক হিসাবে। 1971 সালের রণাঙ্গনের যে মুক্তিযুদ্ধ, দেশ তো স্বাধীন হয় 16 ডিসেম্বর 1971। আমি ওই সেই ভারতীয় শরণার্থী শিবিরে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দেখেছিলাম। আর আমরা যখন ওই যে ভারতীয় শরণার্থী শিবিরে থাকতাম, তখন আমাদেরকে আর কি ভারতীয় লোকজন সাহায্য সহযোগিতা করেছে। আর সেই সাথে আমাদেরকে বলা হয়তো এরা জয় বাংলার লোক, জয় বাংলার ছেলেপিলে। এবং আমাদের স্লোগানটাই ছিল জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই 16 ডিসেম্বর দেশ স্বাধীনের পর আমরা তো যশোর কলকাতা রোড ধরে, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে, এখান পর্যন্ত আসি। দুই ধারে ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে আমাদেরকে আবার ফিরাই নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাদের ওই বেনাপোল গোলদার সিটির যে বাড়িটা, ওই পাকিস্তানি মিলিটারিরা, রাজাকাররা, এরপরে হচ্ছে এই যে আল বদর আল শামস পিস কমিটির এই সদস্যরা আর কি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয় আমাদের। ওটা এই যে রণাঙ্গন ছিল গোলদার সিটি সহ সাদিপুর জয়ন্তীপুর 3 কিলোমিটার বেষ্টিত এই যে রণাঙ্গন। আমরা ওই রাত্রিবেলায় ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। আমার সেক্টর কমান্ডার ছিল সরাসরি মেজর মঞ্জু সাহেব, 8 নম্বর সেক্টর। শব্দ দূষণে আমার বাম কানটা নষ্ট হয়, এখনো নষ্ট। তো ওই সেই মুক্তিযুদ্ধের পর আমাদের তো আর বাড়িতে ফেরত আসা হলো না। আজ যে 25 জানুয়ারি 2025, 1972 সালের এই রকম 25 জানুয়ারিতেও আমরা ভারতে ছিলাম এবং ভারতীয় সরকার আমাদেরকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1972 পর্যন্ত রেশনটা দিয়েছিল। তো এইরকম 1972 সালের 25 জানুয়ারিও আমরা ভারতে ছিলাম। 1971 সালের 26 মার্চ মধ্যরাতের পর হতে 21 ফেব্রুয়ারি আর কি মধ্যরাতের পর, অর্থাৎ 22 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ভারতে ছিলাম। অতঃপর 22 ফেব্রুয়ারি 1972 আমরা চূড়ান্তভাবে এই যে বাংলাদেশে আসি। ইতিমধ্যে তো 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু এই যে পাকিস্তানি কারাপ্রকাষ্ট হতে বাংলাদেশে আসেন। অনেক ঘটনা, 265 দিনের ডবল বা 3 গুণ ঘটনা আমার জীবনে আছে, যেহেতু রণাঙ্গনে যুদ্ধ করেছি। উল্লেখযোগ্য, আমার এই ছোট ভাই শাহ আলম গোলদারকে নিয়ে আমরা ভাতজাংরা রেল স্টেশনে মিসিং হয়ে যাই। এরপরে আরো একটি ঘটনা, যেদিন আমার এই কানটি নষ্ট হয় শব্দ দূষণে, আমি গাছে বেঁধেছিলাম 2 ঘন্টা কাল। তো এখান থেকেই আর কি আমার এই মুক্তিযুদ্ধের ঘটনাটা বলার পিছনে একটাই কথা, এখনো আমাকে মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করেই চলেছে তৃতীয় পক্ষ। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 29 আগস্ট আমি আবেদন করি। 9 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বলেছিলেন, আপনাদের যা কিছু বলার আছে আপনারা লিখিত জানান। আমি 29 আগস্ট 2025 ডক্টর মোহাম্মদ 2024 ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর লিখিত আবেদন করি, যেহেতু আমার বাবা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত, এই যে কোটা ভাতা এবং মর্যাদা এগুলোর কোনো পক্ষে ছিল না, আমিও তাই।
এবং এখন আমরা যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছি তাদের সকলের পক্ষ থেকে আমরা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের কাছে আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে আর কি মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করেছিলাম। কারণ আমাদেরকে আর কি মুক্তিযোদ্ধার যেহেতু ভারতীয় সনদটা আছে, এটা এই যে আমার বাবার সাথে আমার সনদটাও আর কি, এই দেশের কে সনদ দিবে আমাদেরকে? খন্দকার মুস্তাক, জেনারেল এরশাদ, বেগম খালেদা জিয়া সরকার, শেখ হাসিনা সরকার, এনারা কেউই মুক্তিযোদ্ধা নন, মুক্তিযুদ্ধের সংগঠকও নন। যে কারণে এনাদের সনদ প্রয়োজন নাই। আর যেহেতু ভারতীয় সনদ আছে, তবে এখানটাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ, তার কথার উপরেই ভিত্তি করে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমি এই যে তাবলিকের ওপরে আপনার যে প্রশ্ন, আপনার যে তাবলিক এখন কিন্তু গতকাল থেকে আর একটা গ্রুপ বেড়েছে, নতুন গ্রুপটা হচ্ছে এই যে হেফাজতি এই হুজুরের ছেলে মামুনুল হক, হেফাজতে হুজুরের মেন তো এখানটায় হেফাজতি মাদ্রাসাগুলো চালায় ওই সেই বড় হুজুর হাটহাজারি, কিন্তু এখানে এখন লিডটা দিচ্ছে মামুনুল হক, যিনি এই যে আজিজুল হক সাহেবের এই পুত্র আর কি। উনি এই যে মাদ্রাসার, কওমি মাদ্রাসার হেফজোখানার ইনম্যাচিউর বাচ্চাদেরকে নিয়ে এই যে 3-4 বার যে মারামারি খুনোখুনি হয়েছে, এগুলো কিন্তু এই যে মাদ্রাসার ছাত্ররা একেবারে আম তাবলিগ যারা করে আমাদের মতো, এই সকল লোকজনগুলোকে লিড দিচ্ছে এই যে এই মামুনুল হক, এই মাওলানা মুফতি আজিজুল হক পুত্র আর কি মামুনুল হক। উনি একটি গ্রুপ করেছেন, উনি ওই যে 31/1/2 এই যে টঙ্গীর ইস্তেমার মাঠে একটা গ্রুপ ভিত্তিক আর কি বয়ান করবেন। এইটা আমি কালকের খবরে পেলাম। এখান থেকে তাবলিগ বিষয়ক আমার যে উপস্থাপনা এবং পরিচিতি, আমার নানা এখন থেকে 80 বছর আগে হজ করেছে, আমার বাবা, আমার দাদা, আমার দাদার বাবা দুইজনই মৌলবী ছিলেন। আমার নানা তো হজ করেছে 80 বছর পূর্বে। আমাদের যেটা স্টেট এর আওতায় সারসা উপজেলার রামপুর গ্রামের যেটা সরকারি প্রাইমারি স্কুল এবং রামপুর বাজারের যেটা মসজিদ, এটা আমার বাবা মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ মধু গোলদার এবং কতিপয় ওই আমলের লোকজনের নিয়ে প্রতিষ্ঠা করা গোলদার সিটি গোলদার বাড়ি জামে মসজিদের, যেটা গোলদার সিটি জামে মসজিদ এর জমিদাতা আমার মাতা হাজি বেগম খাইরুন্নেসা গোলদার। এবং এই জায়গায় 40 বছর কাল উর্দু হতে আমি এই মসজিদের এই যে তাবলিকি মার্কাজ মসজিদ, আমি এখানকার প্রধান মোতোয়াল্লি এবং এই 40 বছর আগের থেকে গোলদার সিটি জামে মসজিদটা এইটা হচ্ছে তাবলিকি মার্কাজ। আমার নানার গ্রাম যেটা সাদিপুর গ্রাম যুদ্ধের ময়দান, এখানকার যেটা সাদিপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, এটাও তাবলিকি মার্কাজ মসজিদ, যেটার বয়স প্রায় 100 বর্ষের কাছাকাছি। এখান থেকে আমি ইস্তেগফারের সাথে রাব্বুল আলামিনের কাছে নিবেদন করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। তাবলিগ বলতে কোনো গ্রুপটা বুঝি না, আমরা যারা অরিজিনালি পায়াসনেস নিয়ে চলি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আর কি উনি বলে গেছিলেন, আমি এখন এই যে আলহাজ সৈয়দ মাওলানা শামসুর রহমান আমার পীর সাহেব, উনি সারাটা বৎসরই তাবলিগ করে বেড়াতেন, বয়ান করে বেড়াতেন। সেখান থেকেই আর কি আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে হুজুর মারা যাওয়ার পরে আমি এখন এই ঢাকাস্থ পীর বা শিক্ষক, 4 তরিকার শিক্ষক। আমি মুরিদ করি না, তবে আমার এখানে আমরা যারা পীর ভাই আছি, আমরা মাঝে মাঝে বসি, আমাদের এই যে বিদায় হজ ইত্যাদি নিয়ে হাদিস কুরআন নিয়ে আলোচনা করি। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমি যেটুকু গ্রহণ করতে পারি এইটা আবার বিতরণ করি। তো এই জায়গাটা থেকে আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। এই যে মাওলানা সাদ
মাওলানা জুবায়ের, মাওলানা মামুনুল হক, এই তিনজনই আর কি তিনটে গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। তাবলিগে যেহেতু গ্রুপ নাই, মহা তাবলিগ মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের 33 পয়েন্ট, যেটা মহান পাক রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন আমাদের এই ইসলামকে, পাক কালামকে, পাক হাদিসকে, মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে, তার উম্মাতদেরকে, এবং কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিসের আলোকে যুগে যুগে যেসব আলেম উলামারা, আল্লাহ ওয়ালারা, পীর মাশায়েখরা আসবেন, তারাই আর কি হাদিস কোরআনের আলোকে কিয়ামত পর্যন্ত এই যে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাতাবলিগ অর্থাৎ বিদায় হজের ভাষণকে গাইডলাইন ধরেই এগিয়ে নেবেন। কোনো গ্রুপ নাই, গ্রুপ আমরা মানি না, মানবও না। এই যে রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন যদি কেউ জেনে শুনে বুঝে, এই যে তিন মাওলানার কেউ এই বৈষম্যটা সৃষ্টিতে জেনে শুনে বুঝে আমাদেরকে বোকা বানিয়ে ভাবেন তারা আর কি ফায়দা লুটবেন, তাহলে কিন্তু পাক কালামে যেটা আছে আর কি, মহান পাক রাব্বুল আলামিন কর্তৃক লানত বর্ষিত হবে তাদের উপরে। আমি এখান থেকে ইস্তেগফারের সাথেই আর কি আবারও আমি পাক রাব্বুল আলামিনের কাছে আর কি নিবেদন করছি, ক্ষমা চেয়ে নিয়ে, মাপ চেয়ে নিয়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন এই মাওলানা সাদ, মাওলানা জুবায়ের, মাওলানা মামুনুল, এদের মনটা নরম করে দেন, এদের দিলকে নরম করে দেন, এদেরকে এক করে দেন। আর যদি এখান থেকেও না হয়, তাবলিগের যেটা মূল মন্ত্র, ওই যেখানটায় আর কি তাবলিগের জমায়েত, মহাজমায়েত হয়, ওখানকার ভিতরে সর্বোত্তম যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাই আমির হবে। তো এই যে তিন গ্রুপের তিনজনকে বাদ দিয়ে আর কি এই বিশ্বের কোনো এমন মুরব্বী নাই যে যাকে এই যে কাকরাইল যে মহাসমাবেশ সম্মেলন হবে, এখানকার বয়ান করার জন্য, গাইডলাইন প্রকাশ করার জন্য একজন মুরব্বী এই তিনজন মিলে নির্ধারণ করতে পারে না রাব্বুল আলামিন। অথবা এই তিনজনকেই হেদায়েত দান করুন, তারা যাতে করে এক হয়ে তাবলিগটাকে এক কাতারে আনে। রাব্বুল আলামিন আমাদের এই দুয়াকে কবুল করে নিন, আমিন। এখন আমাদের নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং করছেন। স্টুডিওতে আমাদের এখানকার এই সহকারী এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। এখন আমাদের নিয়মিত যে অনুষ্ঠান www.dailynewsstar.com, newsstar.tv, ডেইলি ভিউজ 25 এই জানুয়ারি 2025, এই মুস্তাফিজুর রহমান সাহেব নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আজকে ডেইলি ভিউজ অনুষ্ঠান আমি শিরোনামগুলো পড়ব দৈনিক ইত্তেফাকের। এই বিষয়ে বিশদ বিস্তারিত আমাদের আলোকপাত করবেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি দৈনিক ইত্তেফাকের শিরোনাম শুরু করছি। রাজধানীর 432 স্থান ছিনতাইয়ের হট স্পট। পুলিশের খাতায় 900। এখানে একটু বলি, আগে স্পট ছিল 29টা, এখন কয়টা? 432। আগে ছিল 429টি, তার মানে 3টি বেড়েছে। অন্য খবরে যায়। আচ্ছা, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় তা না জেনে নির্বাচনের আয়োজন সম্ভব নয়, প্রধান উপদেষ্টা। এখানে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের তো কথা না, এটা ওনার যিনি ওই যে সচিব আছেন আর কি, এই সচিব শফিকুল আলম, তারই কথা। এই ভুলভাল পরামর্শ দিয়ে এইরকম একটা নিরেট জেন্টেলম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, যার বয়সটা এখন 84 পেরিয়ে 85-তে আর কি, জনগণই যদি নির্বাচনের গাইডলাইন মতামত বলতে পারবে, তাহলে তো আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনার আমাদের সন্তানদেরকে নিয়ে, স্ত্রী পরিজন নিয়ে তো কি বলে অংশগ্রহণের প্রয়োজন ছিল না। এই যে কমিশনটা করছে, কোটি কোটি টাকা এখান থেকে হাতিয়ে নিচ্ছে, ওই যে সকল কমিশনারই কিন্তু এটা বৈষম্যমূলক, কারণ তাদের আগের কাজটা করছে, রিটায়ারমেন্টের পেনশন নিচ্ছে, এখান থেকে আবার আমাদের জনগণের টাকাও নিচ্ছে। তো এই জায়গাটাই, এই কাজটা হলো নির্বাচন কমিশনের এবং মাননীয় রাষ্ট্রপতির। এই জায়গাটাই আর কি, যে কথাটা আমি 1991 সাল থেকে বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার কাজটা আপনি করুন, আমাদেরকে শান্তি দেন, জিনিসপত্রের দাম কমান, ধর্মীয় মূল্যবোধটাকে আর কি এই যে কি বলে
ধর্মীয় মূল্যবোধটাকে স্টেবল করেন। যেসব টাকা পাচার হয়ে বিদেশে গেছে ওদেরকে নির্ধারণ করে কোন দেশে গেছে আমাকে বলে দেন, আমি টাকাটা এনে দিব। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের এই যে রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা এবং 1988 সাল থেকে রেভিনিউ ব্যবসাটা করি। তো এই জায়গাটাই যার কাজটা সেই করে। অতিরিক্ত কাজ করতে গেলে যেহেতু মঈনুদ্দিন ফখরুদ্দিনে পার পাই নাই, আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়, আপনি বয়স্ক মানুষ, আপনি এনজিও ব্যবসাটা করেন, আপনার আমেরিকার সাথে সম্পর্ক ভালো, রাজনীতির ক্ষেত্রে জনগণের কাতার থেকে জনগণকে যদি বুঝাইতে চেষ্টা করেন সেই জায়গার থেকে কিন্তু পার পাওয়া যায় না। এখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কিছু বক্তব্য মানে বিস্তারিত আমি কিছু পড়ে শোনাতে চাচ্ছি। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের WEF প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়ারের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মেলে যাচ্ছে। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে নাহিদ ইসলামের কথাটা এটা 300 টাইমস ওকে। জি, এই যে নাহিদ ইসলাম ভালো ছেলে, এখান থেকে কথাটা বলার জন্য তাকে ধন্যবাদ। আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামের যারা 1971 পরবর্তী জেনারেশন, যারা দেশকে ভালোবাসে, রাজনীতিকে ভালোবাসে এবং এই দেশ আনায়নে যে নেতা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, এদের কথাটা এইরকমই হবে। কেন 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই কথাটি বঙ্গবন্ধু বলেছিলেন এবং 26 মার্চ এই যে মধ্যরাতের পর অর্থাৎ 27 মার্চ তৎকালীন এই যে মেজর জিয়াউর রহমান আর কি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে অর্থাৎ অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেছিলেন। যে কারণেই আর কি আওয়ামী লীগ আর বিএনপির কথাটা একই হবে। এই যে নাহিদ ইসলাম এই কথাটা আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে নাহিদ ইসলামকে আমি এই ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ। পতলের পক্ষে যুক্তি দিলেন ইসলামী আন্দোলনের নেতা। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি করে এই যে ইসলামী আন্দোলনের এই রকমই একজন নেতা ছিলেন এখন যিনি ধর্ম উপদেষ্টা খালিদ সাহেব। আচ্ছা, ইনি কিন্তু চরমোনাই পীর সাহেবের মুরিদ, কিন্তু উপদেষ্টা হয়েছেন হেফাজতীদের পক্ষ হতে। আচ্ছা আচ্ছা, এনারা ধর্মীয় মূল্যবোধটাকে, পাক কালামকে, হাদিসকে, ইসলামিক আমাদের যেটা এই জীবন ব্যবস্থাটাকে উনি এই খালিদ সাহেব যেরকমটা মনে করেন খালিদ সাহেব বাদে, আর উনি এখন ইসলামটা এদেশের বোঝে। এই যে চরমোনাইয়ের ফজলুল করিম সাহেবের অর্থাৎ চরমোনাই পীর পুত্র এই যে রেজাউল করিম কিন্তু স্বঘোষিত পীর। তাদের ভাইয়ের ভিতরে এই যে গদ্দিন সিং পীর হওয়া নিয়ে বিরোধ আছে, চাস্তো ভাইদের সাথেও বিরোধ আছে। এই যে এটা কিন্তু এই রেজাউল করিম স্বঘোষিত পীর আর কি, তার বাবার যারা মুরিদ। অর্থাৎ আমি ওই চরমোনাইয়ের যিনি পীর সাহেব ফজলুল করিম সাহেবের এখানে যেতাম, আমার ছেলে হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে যখন হেফজ পড়তে নিয়ে গেলাম হুজুরের কাছে দোয়া করতে নিয়ে যেতাম। এছাড়াও আর কি আমার এই বাংলার 21 পত্রিকায় তাদের খবর ছাপা হইতো। এরপরে আর কি কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির আন্দোলনে আমি ওই ফজলুল করিম হুজুরের সাথে আর কি আমি ছিলাম শেষ পর্যন্ত। তৎকালীন আওয়ামী লীগের এই যে সভাপতি নির্বাহী আদেশে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেয়। তো এই জায়গাটাই দুর্ভাগ্যজনক আমাদের আর কি। এই কথাগুলো কেউ বলে নাই যে খালিদ হোসেন সাহেব ধর্ম উপদেষ্টা হয়েছেন, ধর্মের একটি কথাও বলেন নাই, সুদ ঘুষের একটি কথাও বলছেন না, জিনা ব্যভিচারের একটি কথাও বলছেন না, এই যে অবৈধ বিবাহ বিচ্ছেদ, অবৈধ গর্ভপাত এর উপরে একটি কথাও বলছেন না। তো এই জায়গাটাই আমি উপস্থাপন করছি। এই খালিদ হোসেন সাহেব এবং চরমোনাইয়ের পীর মামুনুল হক এরা মিলে আমাদের তাবলিগটাকে এক করে দেন। ধন্যবাদ। গণ অভ্যুত্থানে প্রমাণ হয়েছে স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী। রিজওয়ানা হাসান জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্প না রিজওয়ানা হাসান এটা বলতেই পারেন আর কি, ওনাদের পরিবার
আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে দায়িত্ব নিয়ে নয়, আমি অথেন্টিকেশনে বলছি আর কি। রেজওয়ানা হাসান ইনি এনজিও ব্যবসাটা এখনো ছাড়েন নাই, এখনো বেলারুনি নির্বাহী পরিচালক, ওখান থেকে বেতন নিচ্ছে, আমাদের এই যে জনগণের টাকার সম্মানই নিচ্ছে। ওনাদের পরিবারটা আর কি যুদ্ধ অপরাধী পরিবার, সেই হিসাবে তার কথাটা এখানে যেটা বলছে, দেশের জনগণ অবাক হলেও আপনি আর আমি তো অবাক হচ্ছি না। আর ওই সেই একই কথা, রেজওয়ানা হাসান আপনার কাজটা আপনি করেন, হয় উপদেষ্টাগিরি করেন, না হলে আপনার এনজিও চালান, আর তা না হলে কিন্তু ইতিপূর্বেকার উপদেষ্টাদের যে পরিণতি হয়েছে, আপনার পরিণতিটা কিন্তু আরো অন্যরকম হবে। ধন্যবাদ। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্দেশ, এখানে আর সময়টা আমাদের আজকে আর নাই, আপনার এখানে আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আমার পক্ষ থেকে আমি আর কি এই যে সতর্কতামূলক, ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। গার্ডিয়ানরা আপনাদের সন্তানদেরকে বই যেভাবেই পারেন না কেন কিনে দেওয়ার থেকে আর কি, ক্লাস টিচারদেরকে আপনারা পরামর্শ দেন ওই যে ইন্ডিয়ার মতো করে, ইউরোপ আমেরিকার মতো করে আপনারা আর কি ইংলিশ ভার্সনের মতো করে ক্লাস থেকেই পাঠদান করেন, সিলেবাস দেখে পাঠদান শেষ করেন। আপনারা গার্জিয়ান যারা, আপনাদের ছেলে মেয়ে, আমাদের নাতিপুতি, আপনারা এই পরামর্শ দেন। বই আপনারা পাবেন না, কারণ বইয়ের টেন্ডার পেয়েছে বিএনপির লোক, আর ছাপাখানার টেন্ডার পেয়েছে ওডি হইল ইসলামী ব্যাংক আর জামাত ইসলামের নেতারা। এই বইটা পাবেন না। আর কয় মাস পরে বলবে বই আমরা ভারত থেকে আনি, ভালো কাগজ ভালো ছাপা, এইটা জামাতের নেতারা বলবেন। ইতিমধ্যে আর কি এই যে 2025-এর সিলেবাসে 2024 সালের গণ আন্দোলনের প্রবন্ধ দিয়েছে, এইটা দিতে পারে না, এটা আসবে 2026-এ। বই নাই, কিন্তু এখানকার 24-এর গণ আন্দোলনের প্রবন্ধ আছে। তো যাই হোক, এখান থেকে আমি পুস্তক সমিতির 9 বছর কর্মকর্তা ছিলাম, এখান থেকে উপস্থাপনা করছি। গার্জিয়ানরা আপনারা আপনাদের সন্তানদের খোঁজ খবর নেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভিত্তিক শিক্ষকদের সাথে পরামর্শ করে সিলেবাস দেখে ক্লাস থেকেই পাঠদান শেষ করতে বলেন শিক্ষকদের। আমার প্রোগ্রাম এখানেই শেষ করছি। ধন্যবাদ। এনএসটিভি স্টুডিওর নিয়মিত অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ। খোদা হাফেজ।